প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আন্দোলনে আপনাদের পাশে ছিলাম। আমরা কিন্তু কোঠা প্রত্যাশী ছিলাম না, আমরা কিন্তু চাকরি প্রত্যাশী ছিলাম না, আমরা আপনাদের পাশে ছিলাম। আমাদের চিন্তা ছিল যে আমরা রিক্সা চালক, আমরা মূর্খ, আমরা মেধাবী না। এভাবে যদি মেধাবীদেরকে মেরে ফেলা হয় তাহলে এই দেশ একদিন মেধা শূন্য হয়ে যাবে। এই জন্য আমরা আপনাদের পাশে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছি। যখন 36 দিন আন্দোলন হয়েছিল, 3-4 তারিখে বর্বরিচিত হামলার মধ্যে আমরা রাজপথে আপনাদের পাশে ছিলাম। কিন্তু ডক্টর ইউনূস ছিল প্যারিসে। ওই প্যারিসের রাজধানীতে থেকে উনি বাংলাদেশের উপদেষ্টা হয়ে গেল, আর ধানমন্ডি 4 নম্বর থেকে গুলি খাওয়া ছাত্রের সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায় আজকে আমি কর্মের জন্য লড়াই করব। এদেশের মানুষ এত বিবেকহীন নয়। করোনার মতো মহামারী এবং এই 36 দিন আন্দোলনে যখন এই স্বৈরশাসক কারফিউ দিয়েছিল, যখন রাস্তার ভিতরে ইটার পাটকেল দিয়ে ভরা ছিল, তখন আমরা অটোওয়ালারা জীবন বাজি রেখে আপনাদের যোগাযোগ সচল রাখছি। যদি আমাদের ওপরে এবার আইন করা হয়, এই বেইমানি যদি আপনারা মেনে নেন, এই রিক্সা চালকেরা সেটা মেনে নেবে না, তারা বিদ্রোহ করবে। 53 বছর এই দেশে আমরা অনেক জ্বালাও পোড়াও দেখেছি, আমরা বারবার এই বাংলার জমিন রক্তাক্ত দেখেছি, কিন্তু আমরা রিক্সা চালকেরা কোনো জ্বালাও পোড়াও করিনি। আমরা একদিন জ্বালাও পোড়াও করতে অনুমতি চাইব, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। স্বাধীন দেশে সবাই যা করবে আমরা তা করার অধিকার রাখি। এটা প্রিয় দেশবাসী, আমরা একটা জ্বালানির জন্য অনুমতি চাইব ডিএমপি কমিশনারের কাছে, যে আমাদের কর্মসংস্থান না করে কর্ম বন্ধ করে দিবেন। আমার শ্রমিকেরা যদি বিশৃঙ্খলা তৈরি করে, তখন যদি কোনো আইনের শাসন আমাদের উপরে দেওয়া হয়, প্রিয় দেশবাসী, এই ইউটিউবারদের মাধ্যমে আমি আপনাদের সামনে এই কথাটা তুলে ধরলাম। আমাদের জন্য একটা যৌক্তিক কর্মসংস্থান তৈরি করুন এবং অটোরিকশা বন্ধ করে দেন। আজকে অনেকেই প্রশ্ন করে মালিকরা কিছু বলে না। মালিকরা কি বলবে? যেখানে 10 লাখ মানুষের কর্মসংস্থান করছে, ওই মালিকদের কি সরকারে কোনো পৃষ্ঠপোষকতা সহায়তা করছে? এই 10 লাখ মানুষের কর্মসংস্থান করা কি অটো মালিকদের দায়িত্ব ছিল না? এই দায়িত্ব রাষ্ট্রের ছিল। আজকে হাইকোর্ট আমাদের কর্মসংস্থান না করে কর্ম বন্ধ করার যে রায় দিয়েছে, তারা আমাদের কর্মসংস্থান তৈরি করার রায় না দিয়ে এ ধরনের রায় বাস্তবায়ন করলে এই বাংলার জমিন আবার রক্তাক্ত হয়ে যাবে। এই রক্ত আবারও সম্ভব হবে না। আমাদের 10 দফা একটি দাবি 21শে আগস্ট তত্ত্বাবধায়কের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমরা জমা দিয়েছিলাম। আমাদের ওই 10 দফা দাবি নিয়ে আজ পর্যন্ত কোনো আলোচনা হয়নি, কিন্তু ওনার 666 কোটি টাকার মামলা খালাস হয়ে গেছে। বুঝছেন, ওনার 666 কোটি টাকার মামলা খালাস হয়ে গেল। এই নিপীড়িত রিক্সা চালকের 10 দফা দাবি আজ পর্যন্ত কেউ অনুসরণ করলো না। একটার পর একটা উপদেষ্টা আপনারা বানান। যখন 36 দিন আন্দোলন হয়েছিল, 3-4 তারিখে বর্বরিচিত হামলার মধ্যে আমরা রাজপথে আপনাদের পাশে ছিলাম। কিন্তু ডক্টর ইউনূস ছিল প্যারিসে। ওই প্যারিসের রাজধানীতে থেকে উনি বাংলাদেশের উপদেষ্টা হয়ে গেল, আর ধানমন্ডি 4 নম্বর থেকে গুলি খাওয়া ছাত্রের সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায় আজকে আমি কর্মের জন্য লড়াই করব। এদেশের মানুষ এত বিবেকহীন নয়, তারা আমাদেরকে বলে যাবে না। ইনশাল্লাহ তারা আমাদের কথা বলবে। আমরা যেভাবে জীবন বাকি রেখে তাদের উপর ঝাঁপিয়ে পড়েছিলাম, তারাও আমাদের গণতন্ত্র দাবির জন্য, খেটে খাওয়ার জন্য আমাদের পাশে সহায়তা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আন্দোলনে আপনাদের পাশে ছিলাম। আমরা কিন্তু কোঠা প্রত্যাশী ছিলাম না, আমরা কিন্তু চাকরি প্রত্যাশী ছিলাম না, আমরা আপনাদের পাশে ছিলাম। আমাদের চিন্তা ছিল যে আমরা রিক্সা চালক, আমরা মূর্খ, আমরা মেধাবী না। এভাবে যদি মেধাবীদেরকে মেরে ফেলা হয় তাহলে এই দেশ একদিন মেধা শূন্য হয়ে যাবে। এই জন্য আমরা আপনাদের পাশে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছি।